একাডেমি এই অনলাইন চ্যানেলে আমি প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা সকলেই অবগত আছো আমি হামিম স্যার এই বিটিএস চ্যানেলে নিয়মিত ইতিহাস বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি এই চ্যানেলে আমার যে ভিডিওগুলি আপলোড করছি সেক্ষেত্রে মূলত তিনটে ফেজে আমি আমার ভিডিওগুলি করার চেষ্টা করছি। প্রথমত এই ভিডিওর মধ্যে আমি ক্লাস 11-এর যারা ফাইনাল পরীক্ষা ফার্স্ট সেমিস্টার এবছর দেবে তাদের বিভিন্ন সিলেবাস ভিত্তিক আলোচনা যেমন করব, তেমনি ক্লাস 12-এর 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সিলেবাস বিষয়েও আমি আলোচনা করব এবং সেই সঙ্গে যারা ইতিহাসের ছাত্রছাত্রী পড়াশোনা করছো বা তোমরা পড়াশোনা কমপ্লিট করে বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমরা বসার চিন্তা ভাবনা করছো, তোমাদের জন্য আমি একটি ধারাবাহিক ইতিহাস সংক্রান্ত আলোচনা রাখার চেষ্টা করছি। এক্ষেত্রে ভারতবর্ষের ইতিহাসের যে ধারাবাহিকতা প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাস আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এবং সেই সঙ্গে ইউরোপের ইতিহাসের মধ্যযুগ, তার রূপান্তরের পর্ব, তার আধুনিক যুগ, তার উত্তর আধুনিক যুগ, কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সমকালীন বিশ্ব যেটা বলা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আমি একটি আলোচনা রাখার চেষ্টা করব। অতএব প্রত্যেকের জন্যই বলছি তোমরা এই চ্যানেলের ভিডিওগুলিকে নিয়মিত ফলো করতে থাকো এবং এর ডেসক্রিপশন যে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এই চ্যানেলের সমস্ত ভিডিও সেখান থেকে তোমরা পাবে। সেখানে ক্লাস 11-এর সিলেবাস যেমন ব্যাখ্যা করা হবে, ক্লাস 12-এর সিলেবাস ব্যাখ্যা করা হবে এবং ইতিহাসেরও সামগ্রিক আলোচনা হবে। আজ আমি আলোচনা করতে চলেছি ভারতবর্ষের ইতিহাসের যুগ বিভাজন, সমস্ত একবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত কিভাবে আমাদের ভারতবর্ষের ইতিহাস আগিয়েছে সেই বিষয়ে আমি আলোকপাত আজ এই ভিডিওর মধ্যে শুরু করছি। প্রথমে আমি বলে রাখি যে আমরা সাধারণভাবে ইতিহাসের যুগ বিভাজন বলতে যেটা বুঝি যে 3 ভাগে ইতিহাসকে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। কিন্তু আমাদের একথা মনে রাখা প্রয়োজন আছে যে ব্যাপারটা এরকম নয় যে আমি আজ রাত্রে ঘুমালাম, কাল সকালে উঠলাম, আমি প্রাচীন যুগ থেকে মধ্যযুগে চলে গেলাম বা মধ্যযুগ থেকে আধুনিক যুগে চলে গেলাম। এটা মোটেই নয়, কারণ একটা যুগের যখন পরিবর্তন ঘটে ওটা কোনো একটা দিনের ঘটনা নয়, কোনো একটা বছরের ঘটনা নয়, দীর্ঘকালীন সময়ের বিবর্তনের মধ্য দিয়ে একটি যুগ থেকে অন্য যুগে কিন্তু উত্তরণ ঘটানো যায়। তাই ঐতিহাসিকেরা এই প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই যুগের একটা যুগ থেকে অন্য যুগে রূপান্তরের ক্ষেত্রেও তারা মধ্যবর্তী স্থানে বেশ কিছুটা সময়কাল তারা অন্যভাবে নামকরণ করতে চেয়েছেন। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে প্রাচীন যুগ এবং মধ্যযুগের মধ্যবর্তী স্থানে আদি মধ্যযুগ বলে একটি সময়কালের কথা উল্লেখ করা হয়ে থাকে। ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝখানে ট্রান্সফরমেশন ইউরোপ বা ইউরোপের রূপান্তর পর্ব বলে একটি সময়কাল কিন্তু উঠে আসে। ঠিক ভারতবর্ষের ক্ষেত্রেও মধ্যযুগ থেকে আধুনিক যুগে যাওয়ার সময়ের মধ্যবর্তী বেশ কিছুটা সময় কিন্তু অতিবাহিত করতে হয়। তো প্রথমে আমি ভারতবর্ষের প্রেক্ষিতে দেখানোর চেষ্টা করব যে কোন কোন সময়কাল থেকে এই বা কোন বছর থেকে এই যুগ বিভাজনগুলিকে করা হয়েছে সেটি আমি দেখাবার চেষ্টা করব। প্রথমেই ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন যুগ বলতে যে সময়কালের কথা বলা হয়েছে সেটি হলো প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে 550 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের পতন পর্যন্ত সময়কালকে ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন যুগ বলে তুলে ধরা হচ্ছে। আবার প্রাচীন যুগের পরবর্তীকালে আদি মধ্যযুগ হিসাবে যে সময়কালের কথা তুলে ধরা হচ্ছে সেটি হলো 550 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের
পতনের পর থেকে 1206 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময়কাল পর্যন্ত যে সময়, সেই সময়কালটিকে ভারতবর্ষের আদি মধ্যযুগ বলে উল্লেখ করা হচ্ছে। এবং ভারতবর্ষের মধ্যযুগ বলতে যে সময়কালটির কথা বলা হয়ে থাকে সেটি হলো সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে শুরু করে পলাশির যুদ্ধ পর্যন্ত সময়কাল। অর্থাৎ সুলতানি যুগ 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং 1526 খ্রিস্টাব্দ থেকে যে ভারতবর্ষে মুঘল শাসন শুরু হচ্ছে, সেই সুলতানি যুগ এবং মুঘল যুগ, এই দুটি সময়কালকে নিয়ে ভারতবর্ষের ইতিহাসে মধ্যযুগের ইতিহাস বলা হচ্ছে। আর 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময়কাল পর্যন্ত, অর্থাৎ 1947 সাল পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে আধুনিক যুগ। আর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত সময়কাল উত্তর আধুনিক যুগ হিসাবে ইতিহাসে পরিচিতি লাভ করেছে। তো ভারতবর্ষের এই যে প্রাচীন যুগ থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত যে যুগ বিভাজনের কথা বলা হলো, এই যুগ বিভাজন সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে আরেকটি বিষয়ে ধারণা নেওয়া কিন্তু প্রয়োজন আছে। বিষয়টি কি না, আমাদের জেনে রাখতে হবে যে প্রাচীন যুগ থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনতা লাভের আগে পর্যন্ত সময়কালে ভারতবর্ষ একজন শাসকের নেতৃত্বে সমগ্র ভারতবর্ষ শাসিত হয়েছে। অর্থাৎ ঐক্যবদ্ধ সাম্রাজ্য আত্মপ্রকাশ করেছে মোট কতবার? এ প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয়, সর্বপ্রথম ঐক্যবদ্ধ সাম্রাজ্য হিসাবে গড়ে ওঠে মৌর্য সাম্রাজ্য, যেটি 323 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 187 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। পরবর্তীকালে দ্বিতীয় বৃহত্তম সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ ঘটে গুপ্ত সাম্রাজ্যের, যেটি 320 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে শাসন করেছিল। প্রথম চন্দ্রগুপ্ত যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীকালে সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই সাম্রাজ্যকে আগিয়ে নিয়ে গিয়েছিলেন। আর তৃতীয় ঐক্যবদ্ধ সাম্রাজ্য হলো ভারতবর্ষের সুলতানি শাসন বা প্রথম মুসলিম শাসন, যেটি 1206 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। আর চতুর্থ ঐক্যবদ্ধ সাম্রাজ্য হিসাবে উঠে আসে সুলতান যুগের পরে পরেই মুঘল শাসন। যদিও 1526 থেকে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত সময়কাল মুঘল সাম্রাজ্যের শক্তিশালী সময়কাল, আর 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু থেকে শুরু করে 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সময়কাল ভারতবর্ষের ইতিহাসে মুঘল শাসকরা যে শাসন করেছিল, এটাকে ক্ষয়িষ্ণু মুঘল শাসন বলা যেতে পারে। আর ভারতবর্ষের ইতিহাসে পঞ্চম ঐক্যবদ্ধ সাম্রাজ্য হিসাবে গড়ে উঠেছে অবশ্যই ব্রিটিশ শাসন, যেটি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলায় যে শাসন প্রতিষ্ঠা হয়েছিল, পরবর্তীকালে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এই ব্রিটিশ শাসন 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে টিকেছিল। অর্থাৎ এই 5 বার সমগ্র ভারতবর্ষ ঐক্যবদ্ধ সাম্রাজ্য হিসাবে রূপ লাভ করেছিল। তো এরপর আমি যে বিষয়ে আলোচনা করব, যে প্রাচীন ভারতবর্ষের প্রাচীন যুগ। কারণ আমি উপর থেকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব ভারতবর্ষের বিভিন্ন যুগগুলি, বিভিন্ন রাজাদের শাসনকাল সংক্রান্ত বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। প্রাচীন যুগ বলতে আমরা প্রথমেই বলেছি যে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে গুপ্ত সাম্রাজ্যের পতন পর্যন্ত সময়কাল ভারতবর্ষের প্রাচীন যুগ। প্রথম যে যুগটির কথা বলা হয় প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগ, যে সময়কালে মানুষ ধাতুর ব্যবহার জানত না, যে সময়কালে মানুষ মূলত
পাথরের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন হাতিয়ার এবং জিনিসপত্র ব্যবহার করত, সেই সময়কালটাকে প্রস্তর যুগ বলা হতো। এই সময়কালের কোনো লিখিত তথ্য পাওয়া যায় না, তাই এই সময়কালটিকে ঐতিহাসিকেরা প্রাক ঐতিহাসিক যুগ বলে উল্লেখ করেছেন। এই যুগের নামকরণ করা হয়েছিল বা এই যুগের কথাটি, এই প্রাক ঐতিহাসিক কথাটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হলেন পল তুর্নাল। 1830 খ্রিস্টাব্দে তিনি ফরাসি প্রত্নতত্ত্ববিদ, তিনি সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে ইংরেজি ভাষায় ড্যানিয়েল উইলসন 1851 খ্রিস্টাব্দে এই শব্দটি ব্যবহার করেছিলেন। এই প্রস্তর যুগকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। প্রাচীন প্রস্তর যুগ, যার সময়কাল ঐতিহাসিকেরা আনুমানিক 1,90,000 বছর থেকে শুরু করে 20,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বলে মনে করেন। এবং এর দ্বিতীয় ভাগ ছিল মধ্যপ্রস্তর যুগ, যার সময়কাল আনুমানিক 8,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবং এর তৃতীয় সময়কাল ছিল নব্যপ্রস্তর যুগ, যার সময়কাল মূলত 4,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ডিটেলস আমি বলার চেষ্টা করব। যখন প্রাগৈতিহাসিক যুগে একটি উল্লেখযোগ্য সভ্যতা হিসাবে ভারতবর্ষে বিকাশ লাভ করেছিল প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতার সময়কাল ছিল আনুমানিক 7,000 থেকে 3,500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই মেহেরগড় সভ্যতা ছিল নব্য প্রস্তর যুগের গ্রামকেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতা বালুচিস্তানের কাচ্চি সমতল ভূমির বোলান নদীর তীরে প্রায় 500 একর এলাকা নিয়ে বিস্তৃত লাভ করেছিল। এই সভ্যতার যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ এবং তার সঙ্গী হিসাবে ক্যাথারিন জারিজ এবং তার প্রত্নতাত্ত্বিক দল 1974 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেন। এই মেহেরগড় সভ্যতার সমসাময়িক উল্লেখযোগ্য প্রত্নকেন্দ্রগুলি হল মেহেরগড়, রানাঘুন্ডাই, কিলিগুল, মোহাম্মদ। আমরা আজ এই মেহেরগড় সভ্যতা পর্যন্তই আলোচনা করলাম। আশা করি এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হয়েছ। পরবর্তীকালে ধারাবাহিকভাবে আমি মেহেরগড়ের পরবর্তী যে সভ্যতা, ভারতবর্ষের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা, সেই হরপ্পা সভ্যতা সম্পর্কে আলোকপাত করব। তোমরা অবশ্যই পরের যে পাঠ আছে সেগুলি ফলো করার চেষ্টা করো এবং অবশ্যই এই ধারাবাহিক ইতিহাস শুরু করেছি, তথ্য তুলে ধরতে শুরু করেছি, আমি অবশ্যই এটা তোমাদের সামনে আবার তুলে ধরব। তোমরা প্রত্যেকে এই বিটিএস একাডেমি অর্থাৎ বেস্ট টিচিং স্কিলস একাডেমি এই চ্যানেলের সঙ্গে থাকো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে হরপ্পা সভ্যতা সংক্রান্ত আলোচনায়।